গল্পের শুরু হয় একটি বস্তির মধ্যরাতে। একজন বয়স্ক মহিলা তার নাতিকে খুঁজতে বেরিয়েছে। লাইট হাতে নিয়ে এদিক ওদিক বারবার তার নাম ধরে ডাকছে। আশেপাশে চারিদিকে তাকে খুঁজেই চলেছে। কিছুক্ষণ পরে আরেকজন আসে ওই বৃদ্ধ মহিলার কাছে এবং তার সাথে মন্দাকে খোঁজে। এ হলো লীলা। মন্দা তার কাছে নূপুর আনতে যাওয়ার কথা ছিল। মন্দা সেটা আনতেই এসেছিল, আর তারপর সে এখনো বাড়ি ফেরেনি। বৃদ্ধ মহিলাটির পায়ে প্রচন্ড ব্যথা, সে ঠিকমতো হাঁটতেও পারছে না। তবুও সে অনেক কষ্ট করে আশেপাশের সকল জায়গায় খুঁজতে থাকে যেখানে মন্দা যেতে পারে। কিন্তু এত খোঁজাখুঁজি এবং ডাকাডাকি করার পরেও একটি বারের জন্য মন্দার সাড়া পাওয়া যাচ্ছে না। অন্যদিক থেকে হঠাৎই লীলা চিৎকার করে ওঠে এবং বৃদ্ধাকে ডাকে। তারা মন্দাকে খুঁজে পায়, তবে খুব করুণ অবস্থায়। একটি পরিত্যক্ত জমিতে মন্দা অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। চোখ মুখে কালশিটের দাগ আর হাত পা নিথর। তাকে দেখে খুব সহজেই অনুমান করা যাচ্ছে তার সাথে কতটা ভয়ানক ঘটনা ঘটেছে। মন্দার রেপ হয়েছে। তারা মন্দাকে নিয়ে বাড়ি যায় আর খবর দেওয়া হয় একজন পুলিশ অফিসারকে। অফিসার সেই রাতে বাড়িতে আসে আর এসেই ভিকটিমকে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়। তার নাম জানার পরে পুলিশ তাকে জিজ্ঞাসা করে এত রাতে সে কোথা থেকে ফিরছিল। বৃদ্ধা তার হয়ে বলে সে বাড়ির পথে আসছিল। তখন লীলা বলে সে তার কাছেই আসছিল। পুলিশ লীলার পরিচয় জানতে চাইলে জানা যায় লীলা একজন পতিতা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ঠাকুমা বলে আমি সেলাই করি, আর মন্দা কাপড় ডেলিভারি করতেই লীলার কাছে গিয়েছিল। কিন্তু মন্দার মা এই কথা মানতে নারাজ। মন্দা কাউকে কিছু না বলে তার বন্ধুর বাড়িতে টিভি দেখতে গিয়েছিল। এর ফলে পুলিশ অফিসারটি তাদের দুজনের কথার মধ্যে অমিল খুঁজে পায়, আর পুলিশেরও তাদের প্রতি সন্দেহ শুরু হয়। পুলিশ জিজ্ঞাসা করে মন্দার মা কি করছিল। মন্দার মা জানায় সে কিচেনে রান্না বান্না করছিল। আর এখানে আমরা জানতে পারি মন্দার মা সাইকেলে করে খাবার বিক্রি করে। পুলিশ তখন উল্টো তাকেই জিজ্ঞাসা করে লাইসেন্স রয়েছে ব্যবসা করার। মন্দার মা তখন বলে না। এরপর পুলিশ মন্দার বাবার কাছে জিজ্ঞাসা করে সে কোথায় ছিল। মন্দার বাবা তখন উত্তর দেয় সে কাজেই ছিল। আসলে মন্দার বাবা সকাল 8টায় গিয়ে রাত 10টা বা 11টা পর্যন্ত কারখানায় কাজ করে, আর এই সব কাজই সরকারের চোখে ইল্লিগাল। পুলিশ তখন তাদেরকে বলে তোমরা সবাই তো ইল্লিগাল কাজ করছো। এরপরে জানতে চায় তারা এতটা শিওর কিভাবে যে মন্দার রেপ হয়েছে। মন্দার মা তখন বলে তার পরিস্থিতি দেখে। কিন্তু পুলিশ তখন তার মায়ের কথা বিশ্বাস করে না। সে নিজের চোখে সেটা দেখতে চায়, যেটা আইনত কখনোই উচিত নয়। একজন মেয়েকে যাচাই করা সবসময় একজন লেডি কনস্টেবলের কাজ। কিন্তু এই পুলিশ নিজেই মন্দার কাছে এসে সেই সকল দৃশ্য দেখে নেয়। বাহিরে থেকে লীলা পুলিশকে বলে আপনি এফআইআর লিখুন না। কিন্তু পুলিশ তার এই কথাতেও রেগে যায়। পুলিশ বলে ঠিক আছে এফআইআর লেখা যাবে, কিন্তু মন্দার স্টেটমেন্ট লাগবে। পুলিশ মন্দার কাছে জানতে চায় সে কি জানে কে তার সাথে এমন কাজ করেছে, আর তার সঙ্গে কি কি বা হয়েছে। সে কি চিনতে পারবে। মন্দার সাথে ঘটে যাওয়া ঘটনা তাকে ভীষণভাবে ট্রমাটাইজ করে। সে ঠিক মতো কথাটাই বলতে পারছে না। সঠিকভাবে কোনো নাম বলতে না পারলেও সে আস্তে আস্তে বিবরণ দিতে থাকে। কোনো এক কালো চশমা পরা মানুষ। সাথে সাথে নীলা বলে ওঠে ঢাবলে। সে বলে মন্দা কি কনস্ট্রাকশন সাইট থেকে আসছিল। তবে এই নামটা শুনে পুলিশও একটু অবাক হয়ে যায়। পুলিশ তখন মন্দার মাকে বলে মন্দাকে আর কোনো রকম কষ্ট দিতে হবে না। পরের দিন সন্ধ্যাবেলা সে মন্দার জন্য ডাক্তার নিয়ে আসবে। তখনই বৃদ্ধা পুলিশকে বলে আগে এই ঢাবলেকে খুঁজে বের করো। কিন্তু পুলিশ উল্টে তাদেরকেই ভয় দেখায়। সে বলে এফআইআর করে ঢাবলের খোঁজ শুরু করলে সাথে সাথে তাদের পরিবারের খোঁজটা শুরু করতে হবে। তারাও তো কিছুটা ইল্লিগাল কাজের সঙ্গে জড়িত। পুলিশ এটাও বলে যে হয়তো মন্দার বাবাই তার সাথে এটা করেছে। সে এটাও বলে যে লীলার সঙ্গে যেহেতু এই পরিবারের যোগাযোগ রয়েছে, আর হয়তো তারা এই নাবালিকাকেও পতিতা ব্যবহার করছে। কেসের কাজ শুরু হলে তাদের পরিবারকেই বেশি ভুগতে হবে, কারণ ধাবলে একজন নেতার ছেলে। তাই তারাই সব থেকে বড় সমস্যায় পড়বে। আর বলে তাদের সবাইকে পুলিশ স্টেশনে যেতে হবে, আর কাল থেকেই মন্দার মায়ের ব্যবসা বন্ধ করতে হবে, আর মন্দার বাবার সেই ওভারটাইম ডিউটিও বন্ধ করতে হবে। পুলিশ এইসব বলে তাদেরকে ভয় দেখিয়ে বেরিয়ে যেতে থাকে। মন্দার মা তখন হঠাৎ ছুটে এসে এফআইআর না করার অনুরোধ করে, কারণ পেটের দায় সবারই আছে। তারা যতটুকু পারে কাজ করে খাচ্ছে, আর সেই কাজটাও তারা হারাতে চায় না। অন্তত তারা না খেয়ে মরতে চায় না। তখন পুলিশ এইসব কথা অন্য কাউকে জানাতে নিষেধ করে, আর তাকে তাড়াতাড়ি সুস্থ করে স্কুলে পাঠানোর কথা বলে। সে ডাক্তার নিয়ে আসবে এই কথা জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। একটু দূরে এসেই পুলিশ কাকে যেন একটা কল করতে থাকে, কিন্তু কলটা রিসিভ হয় না। পুলিশ চলে যাওয়ার সাথে সাথেই মন্দার মা সেই রক্তাক্ত সমস্ত জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে দেয়। অর্থাৎ একদম শুরু থেকে এই বিষয়টাকে একদম ধামাচাপা দিয়ে দেওয়া হয়। এমনকি এই ধামাচাপা দেওয়াতে তার মা বাবাই সাহায্য করছে পুলিশকে। আর মন্দার মা বৃদ্ধাকে জানিয়ে দেয় এইসব ব্যাপারে আর কোনো কথা যেন না হয়। কিন্তু তখনও লীলা বাহিরে জানালা দাঁড়িয়ে ছিল। সে বৃদ্ধাকে জোর করে বাহিরে টেনে নিয়ে যায়
আর একটা পোস্টারের সামনে দাঁড় করায়। ধাবলে আর তার বাবার একটা পোস্টার দেখিয়ে লীলা বৃদ্ধাকে বলে এরা ঠিক কতটা ক্ষমতাশালী। এই ধাবলে যদি পরিবারের সবার সাথেও মন্দার মতো কাজ করে তবুও তারা কিছুই করতে পারবে না, তবুও তার কোনো শাস্তি হবে না। ওই কনস্ট্রাকশন সাইটে মন্দার যাওয়া উচিত হয়নি। লীলাদের মেয়েদেরকেও সেখানে নিয়ে গিয়ে এইসব নোংরামি চালায়। কয়েকদিন আগে এর নামে এমনও ঘটনা শোনা গিয়েছে যে সে মেয়েটির সাথে এমন খারাপ ব্যবহার করে তাকে মেরেও ফেলেছে। আর সেখানে তো মন্দা বেঁচেই আছে, তাই পুলিশের কাছে যাওয়া আর উচিত হবে না। লীলা চলে যাওয়ার পর বৃদ্ধা ওই পোস্টার থেকে ধাবলের ছবি কেটে নিয়ে যায় মন্দার কাছে। তাকে দেখিয়ে জিজ্ঞাসা করে যে এই সেই লোক কিনা। মন্দা কোনো উত্তরই দিতে পারে না। সে এই ছবিটা দেখে এতটাই ভয় পেয়ে যায় ইউরিন পাস করে। আর এটা দেখেই বৃদ্ধা নিশ্চিত হয়ে যায় এই ধাবলেই হলো আসল অপরাধী, সে এই জানোয়ার। পরের দিন সকালে বৃদ্ধা একজনের কাছ থেকে জড়িবুটি আনতে যায় মন্দার জন্য। এমন কঠোর অত্যাচার তার সাথে হয়েছে বাচ্চা মেয়েটি ইউরিন ও ধরে রাখতে পারছে না। বৃদ্ধা ফিরে এসে দেখে কাস্টমারদের কাজ শেষ না হয় তারা এসে তাকে কথা শোনাচ্ছে, তাদের কাজগুলো রাতের মধ্যে করে দেওয়ার কথা দেয় আর বৃদ্ধা তাদেরকে চলে যেতে বলে। এরপরে সে লীলাকে ফোন করে জিজ্ঞাসা করে ওই ধাবলের কনস্ট্রাকশন সাইটটা কোথায়। তবে লীলা পুলিশের ভয়ে কোনো কথা বলতে চায় না। সে জানায় আজ সকালে পুলিশ তাদের কাছে এসেছিল আর তাকে ভয় দেখিয়ে গেছে। আর বর্তমানে লীলা 5 মাসের অন্তঃসত্ত্বা, তাই সে চায় না তার ওপর কোনো বিপদ আসুক। কিন্তু মন্দা ভয় পায় না। বৃদ্ধাকে সেই কনস্ট্রাকশন সাইটের খোঁজ করতে দেখে সে কনস্ট্রাকশন সাইটের ঠিকানা ভালো করে বুঝিয়ে দেয়। বৃদ্ধা রাতের মধ্যে কাস্টমারদের কাজ সেরে ফেলে আর ডেলিভারি দিতে বেরিয়ে যায়। সোজা চলে যায় মন্দার বলে দেওয়া ঠিকানায়। বৃদ্ধা যখন ঢুকছিল ঠিক তখনই ধাবলে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তখন বৃদ্ধা সোজা ভিতরে এগিয়ে যায়। চোখের সামনে সে জায়গাটাকে দেখতে পেয়ে বৃদ্ধার চোখে পানি চলে আসে। সে কল্পনা করে যে এখানেই মন্দার সাথে কতটা অত্যাচার করা হয়েছিল আর মন্দা কতটা কষ্ট পেয়েছে। আর এরপর বৃদ্ধা বাড়ি ফিরে দেখে মন্দার প্রাইভেট পার্ট দিয়ে এখনো ব্লিডিং হচ্ছে। বৃদ্ধা তার মাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু তার মা কোনো কথার উত্তর না দিয়ে পেইন কিলার দিতে লেগে যায়। আসলে বৃদ্ধা যখন বাড়িতে ছিল না সেই সময় পুলিশ ডাক্তার এনেছিল, ঠিক করার ফলে প্রচন্ড ব্লিডিং হচ্ছে। বৃদ্ধা পরের দিন আবার সেই জড়িবুটি আনতে যায়। এরপরে যায় পরিচিত এক কসাইয়ের কাছে, তার কাছ থেকে মাংস কাটা শিখতে চায়। যদিও লোকটি প্রথমে রাজি হয় না, কারণ মেয়েরা তো কখনো কসাই হতে পারে না, তারই মধ্যে আবার হিন্দু মহিলা, এটা তো কখনোই না। বৃদ্ধা বারবার বলে লোকটাকে মানিয়ে নেয় আর লোকটাও তাকে শেখানো শুরু করায়। কাটার পরও সেই সকল মাংস সে কুকুরকে খাইয়ে দেয়। বৃদ্ধা বাড়িতে এসে দেখতে পারে তার কাস্টমার এসেছে আর সেই কাস্টমার বৃদ্ধার ওপর প্রচন্ড রাগারাগি করতে থাকে। তখন বৃদ্ধা তাকে তার কাপড় দিয়ে দেয়, কিন্তু কাস্টমার বলে তার কাছে সম্পূর্ণ টাকা নেই, সে অর্ধেক দাম দিয়েই চলে যেতে চায়। তখনই বৃদ্ধার পুরনো স্মৃতি মনে পড়ে যায় যে যখন এই কাস্টমার এমন করত মন্দা তার হয়ে লড়াই করত, তার প্রাপ্য অর্থ তাকে অর্জন করিয়ে দিত। কিন্তু আজ সেই চঞ্চল মেয়েটা একদম নির্ভীক হয়ে রয়েছে। তারপরে সে রেল লাইনের পথ ধরে ধাবলের কনস্ট্রাকশন সাইটে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেখতে পায় ধাবলে ফোনে পর্নোগ্রাফি দেখছে। সে একটা বড় পাথর তুলতে যায়, কিন্তু তখনই ধাবলের চামচে চলে আসে। তবে বৃদ্ধা সাইটে গিয়ে লুকিয়ে পড়ে। সে এখানে দেখতে পারে ধাবলে কতটা খারাপ। তারা এতটাই সীমা পেরিয়ে গিয়েছিল যে প্লাস্টিকের একটা ডল নিয়ে আসে এবং তা থেকে সমস্ত কাপড় খুলে দেয়। এরপর সে ডলটির সঙ্গে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। বৃদ্ধা এটা দেখে নিজেই লজ্জায় পড়ে যাচ্ছিল। একজন মেয়ের সাথে সে যা করেছে তার জন্য তো তাকে জেলে দেওয়াই উচিত। আর এই ডলটির সঙ্গে যা ইচ্ছা তাই করে তাকে ছিন্ন ভিন্ন করে পাশে ফেলে রেখে চলে যায়। বৃদ্ধা দাঁড়িয়ে থেকেই সমস্ত ঘটনা তার চোখে দেখে। এরপর সে চুপচাপ বাড়ি ফিরে যায়। মন্দা সম্পূর্ণ ঘটনার জন্য এতটাই কষ্ট পেয়েছে যে সে না তো কথা বলছে না ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছে, এমনকি হুট করে কেউ হাত দিলেও তার শরীরে সে শিউরে উঠছে। দুর্ভাগ্য বিষয় হলো ধাবলের মতো এমন মানুষের স্ত্রীও রয়েছে, আর সব থেকে দুর্ভাগ্যের বিষয় এই অমানুষের একটা মেয়েও রয়েছে, তাও আবার মন্দারই বয়সী। পুলিশ তার বাড়িতে এসে এই বিষয়ে কথা বলতে থাকে। পুলিশ জানতে চায় কেন সে এই বাচ্চা মেয়েটির সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে। ধাবলে তখন বাচ্চাটাকেই দোষ দিতে থাকে। পুলিশ তখন বলে তাই বলে সে এটা করবে। তারপরে ধাবলে এই সমস্ত সীমা পার করে দেয়। সে তার নিজের মেয়েকেই ডেকে আনে ডেমো দেখানোর জন্য। সে মেয়েটিকে পুলিশের কোলে বসায় এবং তারপরে তার গাল চিপে ধরে বলে আমি এইভাবেই তার গাল চিপে ধরেছিলাম। সে এত রাতে কোথা থেকে আসছিল, কি বা করছিল। মন্দা তার হাতে কামড়ে দেয়। এই জন্যই তাকে শিক্ষা দেওয়ার জন্য সে এমনটা করেছে। সে শিক্ষা দিয়েছে এতটুকু মেয়ে যেন আর কোনো পুরুষের উপর এইভাবে না তাকাতে পারে। সে এই সমস্ত কথা বলছে তার স্ত্রী এবং তার বাচ্চা মেয়েটির সামনে। এই সব কিছু দেখে এবং শুনে পুলিশ তাকে সাবধান করে, কিন্তু ধাবলে আর তার চামচা তখন
পুলিশকে অপমান করে বের করে দেয়। পুলিশ তখন ধাবলের বাবার কাছে কল দেয় এবং তাকে জানায় এইবার ধাবলে যে মেয়েটার সঙ্গে এমন করেছে তার বয়স মাত্র 10 বছর। সে যদি কথা বলে তাহলে ধাবলে 20 বছরের জন্য জেলে যাবে। এই কেসটা সামলানোর জন্য তার অনেক মুশকিল হয়ে গেছে, আর এই জন্য টাকাটাও তার বেশি চাই। পুলিশ নিজেও বুঝতে পারছে কতটা অন্যায় হয়েছে, কিন্তু এসব কিছুর পরেও সে বলছে কি লাগবে, তার এক্সট্রা টাকা লাগবে। এইদিকে বৃদ্ধা প্রত্যেকদিন ওই কবিরাজের কাছে ওষুধ নিতে যায় আর কসাইয়ের কাছে গিয়ে প্রত্যেকদিন মাংস কাটা শেখে। কবিরাজের কাছ থেকে একটা ওষুধ এনে মন্দাকে বলে এটা লাগালে ব্লিডিং একদম বন্ধ হয়ে যাবে। মেয়েটা তো একদম ছোট, সে মনে করছে হয়তো এটা স্বাভাবিক, কারণ বৃদ্ধা বলেছিল ব্লিডিং হলে মেয়েরা বড় হয়ে যায়। মন্দা তখন বৃদ্ধাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি কি বড় হয়ে গেছি? সবাই কি এইভাবেই বড় হয়? নাতনির এমন কথা শুনে বৃদ্ধা একদম থমকে যায়। বৃদ্ধা আজকে আবার ধাবলের কনস্ট্রাকশন সাইটে যায়, দেখতে পায় গতদিনের মতো ধাবলে আজও ফোন নিয়ে কি সব দেখছে। সে আজ ঠিক করে তাকে মেরেই ফেলবে। তখনই হুট করে ধাবলের বাবা চলে আসে, আর তার বাবা এসে তখন তাকে মারতে শুরু করে। ধাবলের বাবা এখান থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তারাও সেখান থেকে বেরিয়ে যায়। তাই আজও বৃদ্ধাকে খালি হাতেই ফিরতে হয়। আর সে লীলার কাছে যায়, কারণ সে দেখেছিল সে লীলার কাছে এসেছে। আর সেখানে এসে দেখতে পায় লীলার সঙ্গে থাকা মেয়েটি খুব খারাপ অবস্থা, তার সারা শরীরে কামড়ের দাগ এবং রক্ত। তখন বৃদ্ধা বলে এটা তো রেপ কেস। তখন লীলা বলে আমাদের আবার এসব হয় নাকি? সমাজের যে পরিহাস, মানুষ তো আমাদের মানুষই মনে করে না। আর আমাদের সঙ্গে ঘটা এই সব অন্যায়গুলো কখনো বাহিরে বেরিয়ে আসে না। পরের দিন সকালে বৃদ্ধা তার চাকুটাকে ধার দিতে বের হয়। সেখানে বৃদ্ধার সঙ্গে মন্দার মায়ের দেখা হয়। তারা দুইজন বাহিরে বসে একসঙ্গে দুপুরের খাবার খেয়ে নেয়। মন্দার বাবা কাজ করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছে, আর এখন তাই কারখানার কাজটাও তার চলে গেছে। এমন পর্যায়ে তাদের পারিবারিক অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। তবুও তারা চিন্তা ভাবনা করে যে লোন নিয়ে একটা খাবারের দোকান খুলবে। এরপরে রাতে আমরা দেখতে পারি মন্দা সেই ওষুধটা লাগিয়ে নেয়। পাশাপাশি আমরা দেখতে পারি বৃদ্ধা আজ লীলার কাছে এসেছে। তার কাছে এসে সে মেকআপ করে অন্যরকম সাজে সাজায় নিজেকে। এরপর বাহিরে এসে লীলাকে বলে কয়েক মাসের জন্য সে গ্রামের বাড়িতে যাবে। এরপরে লীলাকে বিদায় দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আর কনস্ট্রাকশন সাইটে চলে আসে। সে সেখান থেকে তার পিছু নেয়। কিছুক্ষণ পিছু করার পর সে দেখতে পারে ধাবলে একটা মদের দোকানে এসেছে, কিন্তু দোকান বন্ধ হয়। দোকানদার তাকে মদ দেয় না। এই জন্য ধাবলে ওই দোকানদারের উপরও অত্যাচার চালায়, তাকে বেধড়ক পিটিয়ে মদ নিয়ে চলে আসে। এরপর সে মদ্যপান করতে করতে এগিয়ে চলে। বৃদ্ধাও তার পিছু পিছু করতে যেতে থাকে। কিছু দূর গিয়েই সে ধাবলেকে নিজের কাছে ডাকতে থাকে। ধাবলে প্রথমে তাকে দেখে চলে যেতে চায়, কিন্তু বৃদ্ধা তাকে বারবার ডাকতে থাকে। ধাবলে তখন বলে তোকে তো কোনোদিনও দেখিনি, তুই কবে এলি? তখন সে বলে আমি এতদিন এক্সপেরিয়েন্স জোগাড় করছিলাম। আর সে ধাবলের কাছে নিজেকে অফার করে। ধাবলে প্রথমে তেমন একটা রাজি হয় না, কিন্তু তার বিকৃত মস্তিষ্কের কারণে সে রাজি হয়ে যায়। ধাবলে তাকে নিয়ে একটা ফাঁকা জায়গায় আসে আর বৃদ্ধাকে বলে তার কাজ শুরু করতে। এই সুযোগেই বৃদ্ধা তার উপর আক্রমণ করে এবং তার প্রতিশোধ নিয়ে নেয়। সে একটা কাঁচি দিয়ে তার শরীর থেকে পুরুষাঙ্গ কেটে নেয়। ধাবলে তখন অনেক চিৎকার করতে থাকে, আর বৃদ্ধা তখন সেই কাটা অংশে লবণ এবং মরিচের গুঁড়া লাগিয়ে দেয়। ধাবলে মাটিতে পড়ে মুরগির মতো ছটফট করছিল, আর মাটিতে পড়ে থাকা সেই অঙ্গটাকে তুলে এনে কুকুরকে খাইয়ে দেয়। অবশেষে একজন ধর্ষক তার যজ্ঞ সাজা পেল, আর সেই জানোয়ার তার নিজে সাজা পেল। বৃদ্ধার বাড়িতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যায়। রাত পেরিয়ে ভোর হয়ে যায়, কিন্তু ঘরে ঢুকেই সে কাউকে দেখতে পায় না। আর উপরে দেখতে পায় তার বাবা মায়ের সঙ্গে ঘুমাচ্ছে। এটা দেখে বৃদ্ধা অনেক শান্তি পায়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।